আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সো আজকে আমরা সাধারণ জ্ঞানের যে সলভ ক্লাসের আমরা যে দ্বিতীয় পত্র অর্থাৎ আমাদের আন্তর্জাতিক অংশের যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সো তোমরা বুঝতেই পারতেছো যে আন্তর্জাতিক বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের লাইভ ক্লাসে কিন্তু আমরা অলরেডি বলেছি যে কিভাবে তোমরা এই যে প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো বা কিভাবে তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া যায়। সো আমরা বিস্তারিত আলোচনা করছি। চলো দেখা যাক আমরা কি নিয়ে আলোচনা করব আজকে। আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা হচ্ছে আমরা যে দেখো আমাদের এশিয়া মহাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশ সংক্রান্ত যত প্রশ্ন আসে বিগত বছরে এডমিশন এ আসা প্রশ্নের সকল প্রশ্ন আমরা দেখব যে এডমিশন টেস্টের যত প্রশ্ন আসে, হ্যাঁ ধরো যত প্রশ্ন আসে আমরা যদি দেখি যে সকল প্রশ্নের আমরা কিন্তু সমাধান দেখব। তো দেখো সকল প্রশ্নের সমাধান আমরা দেখব। তো এই যে এই এডমিশন টেস্টে কি এডমিশন টেস্টে ধরো এশিয়া মহাদেশটা কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ এশিয়া মহাদেশে আমরা যদি দেখি সো এশিয়া মহাদেশে আমাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এশিয়া মহাদেশটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া মহাদেশটা হচ্ছে আমাদের প্রতিবেশী একটা দেশ। সো আমাদের প্রতিবেশী একটা দেশ কিন্তু আমাদের বা প্রতিবেশী মহাদেশ, তাই না? আমরা কোন মহাদেশে আছি? আমরা হচ্ছে এশিয়া মহাদেশে। সো সেক্ষেত্রে এশিয়া মহাদেশ গুরুত্বপূর্ণ। তো চলো দেখো প্রথম প্রশ্ন আমরা যে ভারত ও আমরা যদি দেখি ভারত ও বাংলাদেশ অর্থাৎ ভারত ও আমরা যদি দেখি ভারত ও বাংলাদেশের ওকে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত একটা লাইন ছিল তখন, পাইপলাইন কোন অঞ্চলকে সংযুক্ত করবে, অর্থাৎ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গণিতটা 18-19 সালে আসছে। সো ভারত বাংলাদেশের মধ্যে একটা পাইপলাইন হয়েছিল, কি পাইপলাইন, যে ডিজেল বা পাইপলাইন আসলে কি, পাইপলাইন আসলে ধরো একটা দেশ থেকে আরেকটা দেশে আমি ডিজেল আনবো, তাই বা অন্যান্য যে জ্বালানি যে দ্রব্যগুলো আছে ওগুলো আমরা আদান প্রদান করবো বা আনবো। তো সেক্ষেত্রে এটা একটা পাইপলাইন করতে হয়। এই পাইপলাইনটা কোথায়? এই পাইপলাইনটা হচ্ছে তোমার শিলিগুড়ি থেকে পার্বতীপুর। হ্যাঁ আমরা এটা দেখি এখানে কি দেখায়, দেখো এটা হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর আর এটা হচ্ছে শিলিগুড়ি। এই শিলিগুড়ি থেকে পার্বতীপুর এটা হচ্ছে একটা পাইপলাইন। তো এই শিলিগুড়িতে কিভাবে, যে নুমালীগড় যে রিফাইনারি লিমিটেড ওইটা থেকে শিলিগুড়িতে আসবে, শিলিগুড়ি থেকে আমরা দিনাজপুরে আনবো। সো এই যে দেখো নিচে লেখা পার্বতীপুর ডিপো। হ্যাঁ সো এটা অনেক বড়, 100 প্রায় তোমার ধরে 31 কিলোমিটার, 132 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা, সো দেখো এটা 2018 সালের 18 সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পে অর্থাৎ 131.50 কিলোমিটার, যার ভারতীয় অংশ 5 কিলোমিটার এবং বাংলাদেশ অংশ দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত স্থাপন করা হবে, অর্থাৎ অলরেডি হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে অপশন, আমরা যদি দেখি তার অপশন হচ্ছে এ, অপশন কত, এ। তারপর দেখি ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা যদি দেখি কনিষ্ঠতম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে ভারতের 28তম রাজ্য। ভারতের মোট রাজ্য সংখ্যা হচ্ছে 28 আর কেন্দ্রশাসিত 8। তো এই যে তেলেঙ্গানা এটা কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? আমরা যদি মানচিত্রে দেখি দেখবো যেটা অন্ধ্রপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল। দেখো এখানে এই যে অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশের মধ্যেই তেলেঙ্গানা ছিল, কিন্তু বর্তমানে এই তেলেঙ্গানাটা আলাদা হয়ে গেছে। অর্থাৎ এটা কোথায়, 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করা হয়। উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের জাতীয় পাখি কি? তো আমরা জানি যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে জাতীয় পাখি আছে, যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল, তাই না? তো ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে তোমার ময়ূর। ঠিক আছে, ময়ূর। দেখো আমরা ময়ূরের একটা ছবি দেখতেছি, ময়ূর। তাছাড়া বিভিন্ন দেশ, ধরো বাংলাদেশের দোয়েল, শ্রীলঙ্কার জাতীয় পাখি হচ্ছে শৃঙ্খলের বনমোরগ, নেপালের জাতীয় পাখির নাম হচ্ছে হিমালয়ান মোনাল, পাকিস্তানের জাতীয় পাখি হচ্ছে তিতির পাখি, আর আফগানিস্তানের জাতীয় পাখি হচ্ছে ঈগল। দেখছো আফগানিস্তান জাতিটা যে যোদ্ধা জাতি, এটা তাদের পাখির নাম শুনলে বোঝা যায়। ঈগল, ঈগল মানে কি সবসময় হার্ন করে, তাই না? আর বাংলাদেশের দোয়েল, দোয়েল হচ্ছে সুন্দর সুন্দর করে, হ্যাঁ একটা কি দোয়েল কি করে, দোয়েল তো দেখো খুবই নিরীহ একটা পাখি, তাই না? তো আমরা একটা নিরীহ একটা জাতি। যাই হোক, পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিকানা কোন রাষ্ট্রের? পোর্ট ব্লেয়ার একটা দ্বীপ আছে, এই দ্বীপের মালিকানা হচ্ছে ভারতের। আমরা একটু মানচিত্রে দেখি, দেখো এই যে দেখো এটা আন্দামান নিকোবর, এই যে দেখো এই পোর্ট ব্লেয়ার এটা হচ্ছে আন্দামান নিকোবর, এই যে আন্দামানের একটা রাজধানী। সো এখানে আমরা দেখতে পারি পোর্ট ব্লেয়ার দ্বীপের মালিক ভারত। এছাড়া বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপের মালিক ভারত। এছাড়াও বাংলাদেশ ও ভারতের মাঝে দক্ষিণ তালপট্টি দ্বীপে নিয়ে দ্বন্দ্ব আছে, এটা অলরেডি ডুবে গেছে, দরকার নাই। সো এই পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর এগুলো হচ্ছে কোথায়, এই যে মালিকানা কে, এগুলো হচ্ছে ভারতের মালিকানা। কার মালিকানা? ভারতের মালিকানা। এক্সকিউজ মি। যাই হোক, তো এবার হচ্ছে আমরা মহাত্মা গান্ধী কোন পত্রিকা সম্পাদনা করতো? মহাত্মা গান্ধী কে ছিল? মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা। তিনি যখন দক্ষিণ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে ছিলেন
একটা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, যে পত্রিকাটার নাম ছিল ইন্ডিয়ান অপিনিয়ন। তারপরে ইন্ডিয়ান অপিনিয়ন এই পত্রিকাটা কে সম্পাদন করতেন? মহাত্মা গান্ধী। আমরা দেখি যে ইন্ডিয়ান অপিনিয়ন, গান্ধী ছিলেন বহুমুখী লেখক সম্পাদক। কয়েক দশক ধরে তিনি সম্পাদনা করেছেন গুজরাটি, হিন্দি, ইংরেজি ভাষার প্রকাশিত পত্রিকা হরিজন। কেবল ইংরেজি ভাষায় প্রকাশিত তার সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ইন্ডিয়ান অপিনিয়ন ও দেশের ফেরার পর ইয়ং ইন্ডিয়া। সেখানে দেখি ইন্ডিয়ান অপিনিয়ন ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী, ফাউন্ডেড বাই কি? মহাত্মা গান্ধী 1903 দেয়া আর কি, ফর দ্য মোরাল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অফ ইন্ডিয়ানস ইন সাউথ আফ্রিকা, পাবলিশড এভরি ফ্রাইডে। অনেক কিছু লেখা আছে, আমরা এটা দেখতে পারি। এটা মহাত্মা গান্ধী হচ্ছে ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকাটা উনি চালাতেন। ভারতের দ্বিতীয় নগরায়ণ কোন সময় ঘটেছিল? ভারতের দ্বিতীয় নগরায়ণ কি? অর্থাৎ দ্বিতীয় নগরায়ণ হচ্ছে যখন আর্যরা এই অঞ্চলে আবার আসে, তখন এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, আমরা দেখি 600 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব মানে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো নগরায়ণ কি? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে জনপদ এবং মহাজনপদ গড়ে ওঠে। অর্থাৎ আমাদের এই অঞ্চলে গ্যাঙ্গাস মানে অর্থাৎ গঙ্গা নদীর তীরে যে জনপদ গড়ে ওঠে, এবং যার ফলে গাঙ্গেয় উপত্যকায় নগর সভ্যতা দেখা যায়। এই যে নগর সভ্যতাটা এটা শুরু হয় তখন। ভারতের ইতিহাসে ইহা দ্বিতীয় নগরায়ণ নামে পরিচিত। অর্থাৎ আর ভারত ইতিহাসে প্রথম নগরায়ণ হরপ্পা সভ্যতায়। অর্থাৎ হরপ্পা নদীর তীরে যে নগরায়ণটা হয় সেটা প্রথম, আর আমরা দ্বিতীয়বার যখন আমাদের গাঙ্গেয় উপত্যকা হয় এটা দ্বিতীয়। যেমন 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, এর মধ্যে কিছু সময় এত দরকার নেই। দ্বিতীয় নগরায়ণ শুরু হয় গঙ্গার সমভূমিতে। দেখছো, গঙ্গার সমভূমিতে, বিশেষ করে মধ্য গঙ্গার সমভূমিতে নতুন নগর বসতি গড়ে ওঠে। আচ্ছা, কুতুব মিনার কোন দেশে? কুতুব মিনার হচ্ছে দিল্লির দাসবংশের অন্যতম একজন বিখ্যাত যে সম্রাট, শাসক, নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, তিনি কিন্তু নির্মাণ করেন। তিনি হচ্ছে কুতুব মিনার ভারতে অবস্থিত। কুতুব মিনারের ছবিটা আমরা দেখি, যে দেখো দিল্লির বিখ্যাত কুতুব মিনার, তাই না? সো ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, এবং কুতুব মিনার, রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ, তাজমহল, ফতেহপুর সিক্রি, আগ্রা ফোর্ট, তারপরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, হ্যাঁ, মানস বন্য প্রাণী অভয়ারণ্য, সাঁচি স্তূপ, হ্যাঁ, ভীম ভেটকা প্রস্তর ক্ষেত্র। সো এরকম অনেক কিছু আছে। ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত? সেভেন সিস্টার্স মানে কি? ধরো ভারতের উত্তর মানে উপরের দিকে, উত্তর পূর্ব দিকের 7টা রাজ্য তারা স্বাধীনতা চায় তাদের, এবং তারা খুবই খনিজ সম্পদে পরিপূর্ণ, তাদের সেভেন সিস্টার্স। তো আমরা যদি দেখি যে কোন রাজ্যটি অন্তর্ভুক্ত, ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত, আমরা যদি দেখি যে এই জায়গাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এই 3টা রাজ্য অন্তর্ভুক্ত, বাট হচ্ছে ভারতের, বাট এই অরুণাচলটা হচ্ছে সেভেন সিস্টার্স। আমরা একটু দেখি যে কোন রাজ্যগুলো সেভেন সিস্টার্স। দেখো, এই দেখো, অরুণাচল প্রদেশ নাম্বার 1, আসাম আকার হবে নাম্বার 2, নাগাল্যান্ড নাম্বার 3, মণিপুর নাম্বার 4, মিজোরাম নাম্বার 5, হ্যাঁ, তারপর হচ্ছে মেঘালয় নাম্বার 6, ত্রিপুরা এই যে জায়গাটা নাম্বার 7। সো এই 7টা রাজ্যকে নিয়ে ভারতের সেভেন সিস্টার্স গঠিত। সেটা মনে রাখার উপায় কি? আমি ত্রিমি অনাম, আ দিয়ে আসাম, মে দিয়ে মেঘালয়, ত্রি দিয়ে ত্রিপুরা, মি দিয়ে মিজোরাম, অ দিয়ে কি আমরা দেখি অ দিয়ে অরুণাচল, না দিয়ে নাগাল্যান্ড, ম দিয়ে মণিপুর। অর্থাৎ আমরা যদি দেখি এই যে আমিত্রিমে অনাম, হ্যাঁ, এই যে কোডটা আছে, এই টেকনিকটা মনে রাখলে তোমাদের হচ্ছে অনেক জিনিস খুব সহজেই তোমরা বুঝতে পারবা। তারপর হচ্ছে আজমির শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা জানো আজমির শরীফ বিখ্যাত একটা জায়গা ভারতের, সেটা কোন রাজ্যে অবস্থিত? আমরা যদি দেখি এটা হচ্ছে ভারতের রাজস্থান, এই যে আজমির, হ্যাঁ, আজমির শরীফ ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত। সদ্য সুফি সাধক মঈনুদ্দিন চিশতির সুফি সমাধি দরগা, ওইখানে মাজারে মঈনুদ্দিন চিশতির কবর বা মাকবারা আছে। কান্দাহার শহরটি কোথায় অবস্থিত? কান্দাহার একটা বই আছে, কান্দাহারের পথে পথে, মঈনুস সুলতানের। কাবুল, কান্দাহার এগুলো হচ্ছে আফগানিস্তানের প্রদেশ। কোন জায়গার প্রদেশ? আফগানিস্তানের প্রদেশ। আমরা একটু মানচিত্রে দেখি, দেখো এই যে কান্দাহারটা কি? আফগানিস্তানের একটা প্রদেশে আর কি। আচ্ছা, তারপরে বাংলাদেশের ভারতের সেভেন সিস্টার্স এর মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই? আমরা পড়েছিলাম যে আমিত্রিমে অনাম। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমিত্রি, মে, এই 4টার সাথে সম্পর্ক আছে কি কি? আসাম, আমরা যদি দেখি আসাম, হ্যাঁ, তারপরে মিজোরাম,
ত্রিপুরা, মেঘালয়, এই 4টার সাথে কিন্তু বাংলাদেশের সীমান্ত আছে। একটা তাহলে এখানে কোনটার সাথে নাই? দেখো আসাম, আসাম আছে, আসাম নাই। আচ্ছা দেখি মিজোরাম, আসাম মিজোরাম কই? মিজোরাম সাথে আছে। তারপর হচ্ছে ত্রিপুরার সাথে আছে। তারপর কি মেঘালয়ের সাথে আছে। নায়িকার সাথে, মণিপুরের সাথে। আরো 2টা আছে, অনামটা লিখে দিই, অনাম দিয়ে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই 3টার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। উত্তর হচ্ছে সি। দেখো উত্তর হচ্ছে সি। সো 7 সিস্টার বুক। তো এই যে দেখো আমরা যদি দেখি যে এই যে দেখো ত্রিপুরার সাথে আছে, মেঘালয়ের সাথে আছে, মিজোরামের সাথে আছে, কিন্তু এই মণিপুরের আগে এই দেখো আসামের অংশটা কিন্তু আছে। সো সেই ক্ষেত্রে মণিপুরের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সীমান্ত নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি দেখি চিকেন নেক কোনটি? চিকেন নেক মানে কি? চিকেন নেক মানে আমরা যদি ভারতকে একটা চিকেন হিসেবে কল্পনা করি, তার মানে তার ঘাড়, তার নেক মানে কি? নেক মানে হচ্ছে মাথা, নেক মানে ঘাড়, মানে এই ঘাড়টাকে বলছে নেক। সো এই যে এই মুরগির যে মাথাটা একদিকে, ঘাড়টা কোথায়, আর হচ্ছে শরীরটা কোথায়? তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখো এটা হচ্ছে ভারত টোটাল। হ্যাঁ, এই যে টোটাল এটা হচ্ছে ভারত। আমরা যদি দেখি টোটাল এটা হচ্ছে ভারত। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আর এটা হচ্ছে মুরগির মাথা, মানে 7 সিস্টার্স যেটা আমরা বলি। আর এই যে এই ঘাটটা কোথায়? এটা, তাই না? এটা হচ্ছে ঘাট। তার মানে এই যে 7 সিস্টার হচ্ছে বাংলাদেশের ঠিক ঠিক উত্তর পূর্ব পশ্চিম কোণে। সো বাংলাদেশের সাথে 22 কিলোমিটার জায়গা। সো এই যে এই জায়গাটাকে বলে চিকেন নেক। সো আমরা যদি দেখি এটা হচ্ছে শিলিগুড়ি, এখানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি অবস্থিত, শিলিগুড়ি কিন্তু এখানে, তাই না? শিলিগুড়ি এখানে অবস্থিত। সো এই যে এই সংযুক্তটা, এই সংকীর্ণ পথটা, এটা হচ্ছে তোমার, আমরা দেখি এটা হচ্ছে চিকেন নেক। তার মানে চিকেন নেক কি? শিলিগুড়ি করিডোরকে আমরা কি বলি? চিকেন নেক। তাজমহল কোন শতাব্দীতে? তাজমহল হচ্ছে 1648 বা এরকম হয়েছে, অর্থাৎ সপ্তদশ, অপশন হচ্ছে বি, সপ্তদশ শতাব্দীতে হয়েছে। এই দেখো 1600 নির্মাণ হলে আমরা যদি 1648 সালে কমপ্লিট হয়েছে, 1648 মানে সপ্তদশ শতকে কমপ্লিট হয়েছে। মুসলিম শাসন হলে ভারতের রাষ্ট্রভাষা কি ছিল? তো মুসলিম শাসনের আরবি ছিল না, ছিল ফার্সি শব্দ। এই জন্য বাংলা ভাষায় আমরা যখন কথা বলি তখন দেখবো যে অনেক বেশি ফার্সি শব্দ আসে। এগুলো কোন আমলে আসছে? মুসলিম শাসন আমলে। তারপর আমরা যদি দেখি কোণার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভারতের, আমরা যদি দেখি ভারতের এখানে উড়িষ্যা রাজ্যে কোণার্ক সূর্য মন্দির 13শ শতাব্দীতে নির্মিত, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কর্ণিক শহরে অবস্থিত। মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদের নির্মাণ করেছিলেন। দেখছো এটা হচ্ছে সূর্য মন্দির, দেখো পিছনে সূর্য আসতেছে। সো অনেক সুন্দর একটা মন্দির, ভারতের উড়িষ্যা প্রদেশে, খুবই সুন্দর। নগর সভ্যতা শুরু হয় কোথায়? নগর সভ্যতার সূচনা হয় ভারতে, অপশন বি, নগর সভ্যতার, সিন্ধু সভ্যতা। আচ্ছা, ভারতের পিঙ্ক সিটি নামে পরিচিত জয়পুর, ভারতের পিঙ্ক সিটি নামে পরিচিত হচ্ছে জয়পুর। দেখো এই যে ছবিটা, ভারতের পিঙ্ক সিটি। অর্থাৎ কেন পিঙ্ক সিটি? শহরটি 18 শতকে সওয়াই জয় সিং ভারতের প্রথম পরিকল্পিত নগর। দেখো এটা কি? একটা পরিকল্পিত নগর হিসেবে তারা দেখায় আর কি, ভারতের পরিকল্পিত একটা নগর হিসেবে তারা এটাকে এজিউম করে। তো আমরা যদি দেখি এই যে পরিকল্পিত নগরটা কি, আমরা দেখো এটা খুবই পরিকল্পিত একটা নগর শহর ছিল হিসাবে তারা দেখায়। এবং এই যে এই শহরটা তৈরি করেছিল, এবং আজ এটি ভারতীয়দের আন্তর্জাতিক দর্শকদের, অর্থাৎ আন্তর্জাতিক যারা আসে তাদের একটা প্রধান, আমরা যদি দেখি প্রধান পর্যটক কেন্দ্র এটা। হ্যাঁ, প্রধান পর্যটক কেন্দ্র হিসাবে এটা স্বীকৃত। তারপর আমরা যদি গোলাপি শহর, তার মানে এই দেখো অনেকগুলো শহর আছে ভারতের, এটা হচ্ছে গোলাপি শহর হচ্ছে রাজস্থানের জয়পুর। তারপর মন্দিরের শহর হচ্ছে বেনারসে প্রচুর মন্দির, তাই জন্য মন্দিরের শহর বলা হয় কোনটাকে? বেনারস। হ্যাঁ, বেনারসে বলা হয় মন্দিরের শহর। তারপর রাজপ্রাসাদের শহর হচ্ছে কলকাতা, কারণ কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল অনেকদিন, সেই জন্য বলা হয় কলকাতা কি? রাজপ্রাসাদের শহর। ভারতের রোম বলা হয় দিল্লিকে। আচ্ছা, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর এত সুন্দর যেটাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। যাই হোক, ইন্ডিয়া উইন্স ফ্রিডম মানে কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা একটা গ্রন্থের নাম। এই গ্রন্থটা কে লিখছেন? এই গ্রন্থটা লিখছে হচ্ছে, তোমরা যদি দেখো এই গ্রন্থটা লিখছে, আমরা যদি দেখি এই গ্রন্থটা লিখছে তোমার হুসেন শহীদ সোহরাওয়ার্দী না, তারপরে আবুল হাশিম না, মাওলানা আবুল কালাম আজাদ হচ্ছে এই গ্রন্থটা লিখেছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ কি এই গ্রন্থটা লিখেছিলেন? তো আমরা যদি দেখি এই গ্রন্থের রচয়িতাকে মাওলানা আবুল কালাম আজাদ। যাই হোক, তো দেখো, আচ্ছা দেখি যে এই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ ভারত স্বাধীন হলো, এই ভদ্রলোক মাওলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু এই গ্রন্থটা লিখেছিলেন। এই গ্রন্থ তিনি তার আত্মজীবনী, যে এই তিনি দ্বিজাতিতত্ত্বের বিরোধী ছিলেন, এবং তিনি দেখিয়েছেন যে আসলে ইন্ডিয়া কিভাবে স্বাধীন হয়েছে, তার আত্মজীবনীতে
তিনি কিভাবে এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন। কোন বিজ্ঞানীদের জন্ম ভারত, মানে কোন বিজ্ঞানীর জন্ম, এখানে দেখো জামাল নজরুল ইসলাম বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের, মাকসুদুল আলম, জামাল নজরুল ইসলাম, মাকসুদুল আলম দুইজন বাংলাদেশের, আব্দুল সালাম পাকিস্তানের, এপিজে আব্দুল কালাম, এটা সবাই জানো। ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। অর্থাৎ স্বপ্ন দেখতে হবে আকাশ সমান, যাতে করে তুমি তার মেঘটা হলেও ছুঁতে পারো। উনি বলছিলেন ঢাকায় আসার পরে যে স্মল স্মল ড্রিম ইজ ক্রাইম, অর্থাৎ ছোট ছোট স্বপ্ন হচ্ছে অপরাধ। তুমি স্বপ্ন দেখবা কি আকাশ সমান, স্বপ্ন ছোট দেখবে কেন? স্বপ্ন দেখতে টাকা লাগে? টাকা লাগে না। তবে এপিজে আব্দুল কালাম, তারপর এটা তো আমরা জানি যে তিনি ছিলেন। তারপর হচ্ছে ভারত বিভক্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি, তিনি ছিলেন ভারত বিভক্তির সময়, হ্যাঁ ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। কেননা কারণ তার সময় আমরা সাধারণত কি দেখি যে এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু ভারতের একজন প্রধানমন্ত্রী এবং আয়রন লেডি, তাকে বলা হয় আয়রন লেডি, মানে দক্ষিণ এশিয়ান আয়রন লেডি, আয়রন লেডি অফ ইন্ডিয়া বা আয়রন লেডি অফ এশিয়া, আয়রন লেডি অফ ইন্ডিয়া, বা ধরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে ভারতীয় উপমহাদেশের আয়রন লেডি বলা হয়। কাকে বলা হয়? ইন্দিরা গান্ধীকে। আর এমনিতে আয়রন লেডি বলা হয় মার্গারেট থেচার, তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল। অহিংস আন্দোলনের প্রতিকৃত, অহিংস আন্দোলন কি? অহিংস মানে কি? আমরা হিংসা করব না। অহিংস আন্দোলনে হচ্ছে প্রতিকৃত হচ্ছে মহাত্মা গান্ধী। আমরা হিংসা করব না মানে কি? মানে আমরা হিংস্রতা চালাবো না, মানে আমরা আন্দোলন করব ঠিক আছে, কিন্তু এটা অহিংস, মানে হচ্ছে কোনো লুটপাট, হ্যাঁ জ্বালাও পোড়াও বাদ দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাই। এই যে শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাওয়া, ধরো এই যে অনশন করা, এই শান্তিপূর্ণ অধিকারটাই হচ্ছে অহিংস আন্দোলন, যেটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। তারপরে সুনা মসজিদ স্থলবন্দরের সঙ্গে, সুনা মসজিদ একটা স্থলবন্দর, এটার সঙ্গে ভারতের, আমরা যদি দেখি এটা ভারতের কোন একটা, ভারতের কিন্তু একটা আমরা এই সুনা মসজিদের সাথে কিন্তু ভারতের একটা জেলার সম্পর্ক আছে। সো এই জেলাটা আমাদের কোন জেলাকে সংযুক্ত করেছে? অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের আমরা যদি দেখি মালদহ জেলা, মালদহ জেলাটা হওয়ার পসিবিলিটি বেশি। আমরা দেখি একটু, দেখো এখানে মালদহ জেলা, অর্থাৎ আমরা যদি এই সুনা মসজিদ যে স্থলবন্দরটা দেখি, এই স্থলবন্দরটা কোথায়? এই স্থলবন্দরটা হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জের জেলার মধ্যে আমরা এই স্থলবন্দরটা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যেহেতু, তো সেক্ষেত্রে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার সাথে সম্পৃক্ত আছে। ঠিক আছে। আচ্ছা, কোন দেশটি মেমো গেট, তোমাদের বলি মেমো গেট কলঙ্কের সাথে জড়িত আছে? মেমো গেট কলঙ্কটা কি? মেমো গেট কলঙ্কটা হচ্ছে এরকম যে এই কলঙ্কটা অনেকদিন ধরে পাকিস্তানের এটা খুব একটা জাতীয় চলমান কলঙ্ক হিসেবে কাজ করেছে। সো এই যে এই মেমো গেট কলঙ্ক, সো এই মেমো গেট কলঙ্কটা আমরা যদি দেখি যে মেমো গেট কলঙ্কটা আসলে অন্যতম একটা কারণ হচ্ছে এই কলঙ্কের মধ্যে কি হয়েছিল সেটা বোঝা। সো এটা পাকিস্তানের বিভিন্ন সময় আমরা জানি যে পাকিস্তানের অনেকগুলো 22 জন প্রধানমন্ত্রী বা প্রত্যেক প্রধানমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী যে তার টেনিউর বা তার যে সময়কাল এটা সম্পন্ন করতে পারেননি। তো এই পাকিস্তানের দেশটি মেমো গেট কলঙ্কারীর সাথে যুক্ত। মেমো গেট বলা হলো, মেমো গেট হলো নাম স্বাক্ষরবিহীন একটি চিঠি। মেমো গেট এই শব্দটার অর্থ হলো নাম স্বাক্ষরবিহীন একটি চিঠি, যা পাক প্রশাসন কর্তৃক সম্ভাব্য সামরিক অভ্যুত্থানকে ঠেকাতে ওবামা প্রশাসনের সহায়তা চেয়ে পাঠানো হয়েছিল। অর্থাৎ তোমার এই যে এই মেমো গেটটা আসলে তোমার হচ্ছে পাক প্রশাসন, তারা একটা সামরিক অভ্যুত্থান টের করতে পেরে তারা ওবামা প্রশাসনের জন্য যে ভাই আমার দেশে সামরিক অভ্যুত্থান হতে পারে, আপনি এই অভ্যুত্থানটা ঠেকান। আচ্ছা, সোয়াত উপত্যকা কোন দেশে? সোয়াত উপত্যকা আমরা জানি একটা বিখ্যাত উপত্যকা। সো এই উপত্যকাটা অনেক সুন্দর, এটা হচ্ছে পাকিস্তানে। সো পাকিস্তানের নামটা শুনলে আমাদের মনে হয় হয়তোবা এই দেশটা হচ্ছে যুদ্ধ বা বিধ্বস্ত একটা দেশ, মানে খুবই বাজে একটা অবস্থা। সো এরকম একটা দেশ। তো আমরা দেখি এটা কি, এটা হচ্ছে পাকিস্তান। এই যে দেখো, এই যে উপত্যকা মানে তো জানি দুইটা পাহাড়ি ভূমির উঁচু পাহাড়ের নিচে যে সমতল জায়গাটা উপত্যকা। তো এখানে দেখো এটা দুইটা পাহাড়ের মাঝখানে সমতল জায়গা। তো এখান থেকে পানিটা অনেক সুন্দর। তো অসাধারণ একটা জায়গা। তো এটা হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি নদীর উপত্যকা এবং প্রশাসনিক জেলা। এটি সোয়াত নদীর উপরের উপত্যকা হিসেবে হিন্দুকুশ পর্বতমালা পরিসীমা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সোয়াতের রাজধানী হলো সাইদো শরীফ, কিন্তু সোয়াতের প্রধান শহর মিংওরা।
মিংওরা। সো অসাধারণ জায়গা সোয়াত উপত্যকা। তারপরে অ্যাডামস পিক কোথায়, কি এবং কোথায়? অ্যাডামস পিক হলো ধারণা করা হয় যে শ্রীলঙ্কার একটা জায়গা যেখানে হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তার মানে মানে পদচিহ্ন আছে, বা তাই বলা হয় যে তিনি এখানে এসেছিলেন, বা তার এখানে যখন তিনি মানে তার স্মৃতি বিজড়িত একটা জায়গা। সো এই জায়গাটা বলে অ্যাডামস পিক। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পবিত্র পর্বত। আমরা যদি দেখি, এই যে দেখো শ্রীলঙ্কার এই যে এই জায়গাটাকে বলে অ্যাডামস পিক। হ্যাঁ, তো এই যে দেখো অ্যাডামস পিক মানে উঁচু জায়গা, খুব সুন্দর, খুবই সুন্দর। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার সেরেনদ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে এই দ্বীপটি অবস্থিত। এই সেরেনদ্বীপ থেকে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে শ্রীলঙ্কায় আর কি। 1960 সালে সর্বপ্রথম, কত সালে? 1960 সালে সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে। কারা? শ্রীলঙ্কার কোন দেশ? শ্রীলঙ্কা হচ্ছে প্রথম একটা নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে। কত সালে? 1960 সালে। তার নাম ছিল শ্রীমাভো বন্দরনায়েক। তিনি শ্রীমাভো বন্দরনায়েক হচ্ছে পৃথিবীর মানে আমরা যদি দেখি যে পৃথিবীর প্রথম মহিলা নির্বাচিত শ্রীলঙ্কার নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আধুনিক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরীক্ষায় আসে যে আধুনিক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? এটা হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। হ্যাঁ, ঠিক আছে। তারপর দক্ষিণ এশিয়ার কোন দেশ সাক্ষরতার হার সর্বোচ্চ? অর্থাৎ মালদ্বীপ নামে যে দেশটা আছে, মালদ্বীপ আসলে কি ছিল? মালদ্বীপের আয়তন কত? মালদ্বীপের আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার। এই 298 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 11-12 হাজার দ্বীপ আছে, অনেক দ্বীপ, ছোট 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 দ্বীপ। তো এই দ্বীপে ধরো বেশি মানুষ বাস করে না, ধরো 2 লক্ষর মতো মানুষ বাস করে, খুবই ছোট একটা দ্বীপ দেশ। তো এই যে এই 2 লক্ষ না, আরো কম হবে। তো এই 298 বর্গ কিলোমিটারের এই দেশে তোমার কি আছে? পর্যটন শিল্প আছে। তো তাদের দেশে তারা হচ্ছে মালদ্বীপে এই একটা সময় মুসলিম আরব বণিকরা এসে তারা ইসলাম এখানে প্রচার করে। হ্যাঁ, আরব বণিকরা এসে এখানে ইসলাম প্রচার করে, আরব বণিকরা এসে। তো এই ইসলাম প্রচারের কারণে দেখবো মালদ্বীপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বেশি। তো এই জন্য এটার মধ্যে যখন ইবনে বতুতা তার বইয়ে কিন্তু লিখছে যে এখানে মুসলিম সাম্রাজ্য ছিল। তো এই মালদ্বীপ কি হয়েছে? মালদ্বীপে তারা যে জনগণকে তারা 100% শিক্ষিত করে ফেলছে। সো সেক্ষেত্রে তাদের হচ্ছে ক্ষুদ্র 100 ভাগ, এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র, বাট তাদের কি শিক্ষার হার 100%। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপের বললামই তো একদম ছোট একটা দেশ। এই যে মালদ্বীপ হচ্ছে, এই যে দেখো ছোট্ট একটা 298 বর্গ কিলোমিটার। তার মানে দেখো সবচেয়ে বড় ভারত, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে হচ্ছে নেপাল আর বাংলাদেশের সমান, তারপরে ভুটান, তারপরে শ্রীলঙ্কা, তারপরে নেপাল, মালদ্বীপ। কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? কার্বন নেগেটিভ মানে কি? কার্বন নেগেটিভ মানে কার্বন তারা নিঃসরণ করে না, মানে কার্বন নেগেটিভ স্ট্যাটাস। এটা হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে ভুটান। কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে ভুটান। তারপরে ভুটান একটি কার্বন নিরপেক্ষ নয়, মানে বরং কার্বন নেতিবাচক। কার্বন তারা একদমই নিঃসরণ করে না, কারণ তাদের দেশে শিল্প কারখানা খুবই কম। আচ্ছা, কোন দেশ সর্বপ্রথম জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ? অর্থাৎ আমরা দেখি যে ধূমপান অনেকে আমরা হাতে একটা সিগারেট নিয়ে ধূম্রপান করতে করতে রাস্তায় হাঁটতে যাই, কিন্তু এই যে এই বিষয়টা, এটা কিন্তু একটা দেশে নিষিদ্ধ করা হয়েছে, সেই দেশটার নাম হচ্ছে ভুটান। অর্থাৎ তুমি চাইলেই এরকম করতে পারবো না, রাস্তার মধ্যে তোমাকে আটকে দিবে এবং জরিমানা করবে আর কি। সেটা হচ্ছে ভুটান। অপশন হচ্ছে বি। অপশন কি? অপশন হচ্ছে আমরা যদি দেখি অপশন বি। অপশন কি? অপশন হচ্ছে আমরা বি। অপশন আমরা কি দেখবো? বি। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে ভুটান হচ্ছে ধূম্রপান নিষিদ্ধকারী প্রথম দেশ। ভুটানের রাষ্ট্রীয় ফুল কি? ভুটানের রাষ্ট্রীয় ফুলের নাম হচ্ছে নীল পপি। নীল পপি দেখো, এই যে কত সুন্দর, এই ফুলটার নাম হচ্ছে নীল পপি, খুবই সুন্দর। এটা হচ্ছে হিমালয় নীল পপি, বা বিজ্ঞানসম্মতভাবে এটার নাম হচ্ছে মেকোনোপিস গেলিডিয়ানা। সো নীল পপি নামটা মনে রাখলে হবে। পৃথিবীর বা এশিয়ার বজ্রপাতের দেশ বলা হয় কাকে? বজ্রপাতের দেশ, অথবা তোমার যে আমরা যদি বলি গর্জনশীল ড্রাগনের দেশ। তো এই বজ্রপাতের দেশ বা গর্জনশীল ড্রাগনের দেশ বলা হয় হচ্ছে ভুটানকে। গর্জনশীল ড্রাগন কেন? তোমরা জানো যে গর্জন মানে অনেক বেশি চিল্লাফাল্লা। গর্জন মানে কি? ধরো যখন আমার একটা জিনিস খুবই খেয়াল করবা, যখন হয় বজ্রপাত হয়, তখন কি হয়? তখন হচ্ছে অনেক আওয়াজ হয় না? সেটা হচ্ছে গর্জনশীল। আর ড্রাগন কি? ড্রাগনের মুখ দিয়ে কি বের হয়? পানি না, আগুন। তোমরা ছোটবেলায় দেখো না, ড্রাগন হা করে আগুন বের করতেছে। এই আগুনটা ড্রাগন। তার মানে আমরা যখন বজ্রপাত হয় তখন বিদ্যুৎ চমকায় না? তো এই যে এই কারণেই গর্জনশীল ড্রাগন, বা হচ্ছে তোমার কি বলা হয়, গর্জনশীল ড্রাগন, অথবা তোমার হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। আচ্ছা দেখো ভুটান, এই যে দেখো বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সোনালী পেগোডার দেশ আমরা জানি মায়ানমার। তারপর জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ। আচ্ছা,
বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক দেশ এটা হচ্ছে নেপাল। নেপালে তোমার হচ্ছে 2008 সালে তারা রাজতন্ত্রকে নিষিদ্ধ করে, রাজতন্ত্র বাতিল করে তারা হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করে 2008 সালে। তারপর হচ্ছে আমাদের নেপালের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আমি বললাম 2008 সালে বি। তারপর হচ্ছে আমাদের নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি কোন সালে? 2008 সালে। তারপর হচ্ছে কি গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? নেপাল। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালে, অপশন সি। তারপর হচ্ছে আমরা নেপাল কিন্তু পৃথিবীর প্রথম হিন্দু রাষ্ট্র। আবারও বলি, নেপাল হচ্ছে পৃথিবীর প্রথম হিন্দু রাষ্ট্র। পৃথিবীর প্রথম হিন্দু রাষ্ট্র, প্রথম হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। পৃথিবীর প্রথম হিন্দু রাষ্ট্রের নাম কি? নেপাল। পৃথিবীর প্রথম হিন্দু রাষ্ট্রের নাম নেপাল। সার্কভুক্ত বলছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোনটা? সেটা কিন্তু গত বছর আসছে যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন সার্কভুক্ত 8টা দেশের মধ্যে। সো এই দুইটা হচ্ছে মেইন জিনিস। সো এই দুইটা দেশের মধ্যে যদি মেইন, সেটা হচ্ছে আমরা জানি আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে জনসংখ্যার হার সর্বাধিক। তারা খুবই কি বলবো আমরা, তারা হচ্ছে জনসংখ্যা উৎপাদনে তারা খুবই এক্সপার্ট। আচ্ছা, কতটি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে? আমরা দেখি যে গুনি আগে দেখো আফগানিস্তানে কয়টা দেশের সাথে সীমান্ত আছে। সো এখানে যদি আমরা দেখি, প্রথমেই দেখো এখানে হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানের সাথে সীমান্ত আছে। তারপর ইরানের সাথে আছে 1 2, তারপর হচ্ছে তুর্কমেনিস্তানের সাথে 3, উজবেকিস্তানের সাথে 4, তারপর তাজিকিস্তানের সাথে 5, আর এদিকে আমরা 5, তাজিকিস্তানের সাথে 5, আর এদিকে এই অল্প ওয়াকান করিডোর দিয়ে চায়নার সাথে সম্পর্ক আছে। অর্থাৎ আফগানিস্তানের দেশের সাথে টোটাল হচ্ছে 6টা দেশের সীমান্ত রয়েছে। আমরা পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চায়না। আচ্ছা, দেশ বিদেশ হচ্ছে সৈয়দ মুজতবা আলীর একটা গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে আমরা যদি দেখি, এই দেশ বিদেশি গ্রন্থের মধ্যে তোমার হচ্ছে আমাদের হচ্ছে এই ঘটনাস্থল হিসেবে তারা কিন্তু সৈয়দ মুজতবা আলী আফগানিস্তানের কথা বর্ণনা করেছেন আর কি। আফগানিস্তান। তারপরে কুন্দুজ একটা শহর। কুন্দুজ হচ্ছে এই শহরটা আফগানিস্তানের একটা শহর। এই শহর কি এটা বিখ্যাত কেন? কারণ এটার মধ্যে তালেবানরা যখন ক্ষমতায় ছিল না, তখন এই শহরটা প্রথম তারা হচ্ছে তাদের হস্তগত করে। যে দেখো এই কুন্দুজ শহরটা একদম সীমান্তবর্তী একটা শহর। তো এখান থেকে এসেই তারা অর্থাৎ কোন দেশের সীমান্তবর্তী? অর্থাৎ তাজিকিস্তানের সাথে সীমান্তবর্তী একটা শহর। এই শহরটার কাছে অবস্থিত ছিল এবং এই প্রদেশে অর্থাৎ ধরো এই যে এই প্রদেশের এই জায়গাকে কেন্দ্র করেই হচ্ছে তারা হচ্ছে এই যে তখন এই শহরটা খুবই নাম, যেহেতু তালিবানরা তারা হচ্ছে করেছিল, তখন এই প্রদেশটা খুব আলোচিত একটা অবস্থানে ছিল। নিজের কোন দেশে সমুদ্র বন্দর নেই? সমুদ্র বন্দর হচ্ছে আফগানিস্তানে, কারণ আফগানিস্তানের চারদিকে স্থলবেষ্টিত দেশ, এজন্য আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর নেই। তারপর রয়েছে ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে তোমার ইউয়ান ভিয়েতনামি ডং। অপশন এ ভিয়েতনামি ডং। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ভিয়েতনামি ডং। তারপর হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত, অপশন বি। তারপর হচ্ছে বাংলাদেশে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কি? নাগরিকত্ব, অর্থাৎ সিটিজেনশিপ। নাগরিকত্ব দিলে তারা যাবে, কারণ নাগরিক না হলে তো যে কোনো সময় তাদেরকে বের করে দিতে পারবে। হ্যাঁ, সো মিয়ানমার সরকারের অং সান সূচির প্রশাসনিক পদবি কি? স্টেট কাউন্সিলর, অপশন ডি, স্টেট কাউন্সিলর। তারপর হচ্ছে অং সান সূচি কোন সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়? এটা হচ্ছে 2008 সালে, 2008 সালে। তারপর হচ্ছে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে কোন আদালত ফৌজদারি মামলা তদন্ত পরিচালনা করছে? এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা তোমার হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা মামলা করছে কে? গাম্বিয়া। পরীক্ষার প্রশ্ন আসছে কারা? গাম্বিয়া নামে একটা দেশ, তারা হচ্ছে রোহিঙ্গাদের এই গণহত্যার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। আচ্ছা, তারপরে রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম কি? হচ্ছে আরাকান, অপশন বি, আরাকান, যেটা বর্তমানে রাখাইন রাজ্য নামে পরিচিত। রোহিঙ্গারা কোন দেশের নাগরিক? রোহিঙ্গারা হচ্ছে, এর কোনো অপশন নাই, এটা হচ্ছে ডি, কোনো সন্দেহ না, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তারপর হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? এটা হচ্ছে মিয়ানমারের, যেটা হচ্ছে অং সান সুচি যে রাজনৈতিক দলের একজন, যার নেতৃত্বে রাজনৈতিক দলটা পরিচালিত হচ্ছে। তারপরে কুখ্যাত ইনসেন কারাগার। ইনসেন হচ্ছে একটা কারাগার যেটা হচ্ছে মিয়ানমারে অবস্থিত। মিয়ানমারের তাদের রাজবন্দীদের ধরে এখানে ডিটেইন করা হয় আর কি। দেখো এই যে কিভাবে পাঠাই দেওয়া হচ্ছে ইনসেন কারাগারে। তারপর হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা তাদের নাগরিকত্ব হারে 1982 সালে বার্মা সরকার বা মিয়ানমার সরকার তারা একটা আইন করে, সেই আইনের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়।
তারপর হচ্ছে মিয়ানমারের সর্বশেষ সামরিক অভ্যুত্থান হয়, একদম সর্বশেষ এখন বর্তমান সামরিক সরকার আছে, অপশন এ, ফেব্রুয়ারি 2021 সালে। আচ্ছা, তারপরে কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? কোন দেশটি হয়নি? সেটা হচ্ছে থাইল্যান্ড। কেন থাইল্যান্ড পরিণত হয়নি? কারণ থাইল্যান্ডের এক পাশে হচ্ছে, আমি যদি দেখি মানচিত্রটা দেখি, দেখো এক পাশে মিয়ানমার, মিয়ানমারকে শাসন করতো ইউকে, আর এই পাশে আমরা দেখি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই তিনটা দেশকে বলে ইন্দোর চীন দেশ, 1 2 3। এই তিনটা দেশকে শাসন করতো ফ্রান্স, ফ্রান্স ফ্রান্স আর ব্রিটেন। ফ্রান্স আর ব্রিটেন দুইটা চিরশত্রু দেশ ছিল। তো এই ফ্রান্স আর ব্রিটেন মিলে সিদ্ধান্ত নিল, ভাই দেখো তুইও ডাকাতি করতেছিস, আমিও ডাকাতি করতেছি, এখন দুই ডাকাত মিলে আমরা চিন্তা করলাম যে ভাই, যে দেখ আমি যদি তোর জায়গায় বাধা দেই আর তুই যদি আমার জায়গায় বাধা দিস, তাহলে তো কেউই খেতে পারবো না, তাহলে আমরা একটা সমঝোতা করি, তাহলে এই যে মাঝখানে যে থাইল্যান্ড এই অংশটা দেখতেছি, এই থাইল্যান্ডকে আমরা কেউ খাবো না। কেন? যে থাইল্যান্ডকে আমরা, যে থাইল্যান্ডের এই পাশে তুই শাসন করবি আর থাইল্যান্ডের ওই পাশে আমি শাসন করবো, তা দুইজন মিলে সমঝোতা করে এই জিনিসটাকে স্বাধীন রাখছে। দেখো এই যে এই থাইল্যান্ড মিয়ানমারের, যেহেতু ইউকে, এটা 1948 সালে এরা স্বাধীন হয়, 1948 সালে মিয়ানমার স্বাধীন হয়। সেই মিয়ানমার ইউকের আন্ডারে ছিল, ভারতীয় মানে বলে না যে ব্রিটিশ ভারতের অংশ ছিল তখন মিয়ানমার, আর এদিকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ছিল ফ্রান্সের। তো তারা ইচ্ছে করে এই জায়গাটাকে তারা শাসন করে নেয়, যার কারণে এই যে থাইল্যান্ডকে বলা হচ্ছে চির স্বাধীন দেশ বা মুক্ত ভূমি। থাই মানে মুক্ত, থাই মানে কি মুক্ত, থাই মানে মুক্ত, ল্যান্ড মানে ভূমি, মুক্ত ভূমি, চির স্বাধীন দেশ হিসেবে পরিচিত আর কি। সেম দেশ কোন দেশের? সেম দেশ মানে হচ্ছে মিশরের, ইরাক, থাইল্যান্ড, ভিয়েতনাম, এটা হচ্ছে অপশন সি, থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলে সেম দেশ বা সাদা হাতির দেশ, সাদা হাতির দেশ। অপশন পার্ল অফ পুয়ের্তো কোন দেশে পাওয়া যায়? পার্ল অফ পুয়ের্তো হচ্ছে এটা ফিলিপাইনের জেলেরা পেয়ে থাকে, সো এটা হচ্ছে ফিলিপাইনে অবস্থিত। পার্ল অফ পুয়ের্তো পাওয়া যায় ফিলিপাইনে, এই যে দেখো এটা হচ্ছে ফিলিপাইনে পার্ল অফ পুয়ের্তো, ঠিক আছে এটা। আচ্ছা, বড়বুদুর কি? বড়বুদুর হচ্ছে একটা মন্দির যেটা হচ্ছে ইন্দোনেশিয়া অবস্থিত। দেখো এই যে এই মন্দিরটা হচ্ছে ইন্দোনেশিয়া অবস্থিত আর কি, এটা বৌদ্ধ মন্দির, নট হিন্দু মন্দির, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আচ্ছা, আচে প্রদেশটি কোন দেশের অংশ? আচে হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ, বান্দা আছে, এটা স্বাধীনতা চাই, ইন্দোনেশিয়া স্বাধীনতা দিবে না। এই যে এই অঞ্চলটা, এরা বান্দা আছে, তারা স্বাধীনতা চায়। ইন্দোনেশিয়া দেখো দ্বীপের মতো, যে দ্বীপ দ্বীপ অনেকগুলা দ্বীপ, এই জন্য ইন্দোনেশিয়াকে বলে খণ্ডিত রাষ্ট্র। যেমন জাপান এরকম দ্বীপ, এই জন্য জাপানকে বলে খণ্ডিত রাষ্ট্র। তাহলে ইন্দোনেশিয়া কি রাষ্ট্র? পরীক্ষা যদি আসে, ইন্দোনেশিয়া হলো খণ্ডিত রাষ্ট্র। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটা? জনসংখ্যার ভিত্তিতে আমি যদি দেখি, কিসের ভিত্তিতে? জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আমি যদি দেখি, ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর, আচ্ছা, জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্রের নাম হলো ইন্দোনেশিয়া। কি? ইন্দোনেশিয়া। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে ইন্দোনেশিয়া, আমরা স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? স্বাধীনতার পূর্বে 1945 সাল পর্যন্ত ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশ ছিল। ডাচ মানে কি? ডাচ মানে নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, দেখো এখানে স্বাধীনতার পরে 1945 সালে 17ই আগস্ট 1945 সালে হল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1965 সালে স্বাধীনতার আগে, 1965 সালে স্বাধীনতার আগে সিঙ্গাপুর কোন দেশে অন্তর্ভুক্ত ছিল? দেখো আমি তোমাদেরকে বলেছি লাইভ ক্লাসে যে সিঙ্গাপুরই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে দেশটা পৃথিবীতে, হ্যাঁ, তারা হচ্ছে এমন একটা রাষ্ট্র যারা স্বাধীনতা চায় না, কিন্তু তাদেরকে জোর করে স্বাধীন করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা গরিব ছিল, জেলে ছিল, যার কারণে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কাদের সাথে ছিল? মালয়েশিয়ার সাথে। দেখো এটা হচ্ছে মালয়েশিয়া, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গাপুর। তো 1957 সালে এই মালয়েশিয়া কি করছে? স্বাধীনতা পেয়েছে কার থেকে? ইউকে থেকে। সো এই মালয়েশিয়া আর সিঙ্গাপুর একসাথেই ছিল। তো এখন সিঙ্গাপুর যেহেতু একটা ক্ষুদ্র দেশ, ছোট দেশ, জেলে দেশ, গরিব ছিল, তাদেরকে মালয়েশিয়া বলছে না, তোমরা স্বাধীন হয়ে যাও, আমরা তোমাদেরকে রাখবো না। তো তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়। পরবর্তীতে তারা স্বাধীন হওয়ার পরে তাদের যে নেতা লি কুয়ান ইউর নেতৃত্বে, লি কুয়ান ইউ বলছে যে হ্যাঁ, আমরা হচ্ছে ব্রিটেনের সহায়তা চাই নিরাপত্তার জন্য। লি কুয়ান ইউর নেতৃত্বে তারা সিঙ্গাপুরের বর্তমানে একটা বিশ্বের উন্নত দেশকে পরিণত করেছে, অর্থাৎ তারা মালয়েশিয়া থেকে উন্নত আর কি। তারপর দেখি ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, এই যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড বইয়ের লেখক, এটা হচ্ছে লি কুয়ান ইউ, লি কুয়ান ইউ। আচ্ছা, তারপর রিঙ্গিত কোন দেশের মুদ্রার নাম? রিঙ্গিত হচ্ছে থাইল্যান্ডের, না থাইল্যান্ড তো বাদ, রিঙ্গিত হচ্ছে তোমার মালয়েশিয়ার মুদ্রার নাম। অপশন ডি, রিঙ্গিত। রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম। তারপর হচ্ছে গণভোটে পূর্ব তিমুরের জনগণ কি রায় দিয়েছে? গণভোটে স্বাধীনতা চায় তারা স্বাধীনতা চায়। তারপর হচ্ছে কত সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে? 1945 সালে। 1945 সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে। তারপর হচ্ছে ওমানের মুদ্রার নাম কি? ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। অপশন এ, ওমানের
রাজধানী হচ্ছে মাস্কট, সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। তারপর আমরা যদি দেখি লিরা কোন দেশের মুদ্রা, লিরা হচ্ছে তুরস্কের মুদ্রা, তুরস্ক তো নাই, বর্তমান তুর্কি হয়ে গেছে। তারপর হচ্ছে নিচের কোনটি ইরানের রাজধানী, ইরানের রাজধানী হচ্ছে সবসময় তেহরান, তেহরান হচ্ছে ইরানের রাজধানী। তারপর আমরা যদি দেখি কোন জলপথ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে বিবাদ রয়েছে, এটা হচ্ছে শাতিল আরব, শাতিল আরব হচ্ছে একটা জলপথ। আমরা একটু দেখি, দেখো এই যে এই জায়গাটা, এই লাল পয়েন্টার দিয়ে যেটা দেখাইছে এটা হচ্ছে শাতিল আরব, ঠিক আছে, এই জায়গাটা শাতিল আরব। হ্যাঁ, সেই শাতিল আরবের এই যে এটা হচ্ছে ইরাক, হ্যাঁ এটা হচ্ছে ইরান। অর্থাৎ এই ইরাক আর ইরানের মাঝখানে এই যে জায়গাটা, এটা নিয়ে দুই দেশের মধ্যে মারামারি, সো মারামারি কাটাকাটি। সো অপশন হচ্ছে শাতিল আরব। এটা প্রায় দৈর্ঘ্যগত, এই শাতিল আরব কি, শাতিল আরব নামেও পরিচিত, মানে শাতিল আরব জলপথ দিয়ে ইরাকের বিবাদ ছিল, শাতিল আরব নামেও পরিচিত। নদীটির দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার, মানে 120 মাইল। দক্ষিণ ইরাক এর বাসরার গভর্নমেন্ট এর আল কুরানা শহরে ইউফ্রেটিস এবং টাইগ্রিসের সঙ্গমে এই নদী গঠিত হয়েছে। তো এখানে দেখো এই বাসটার সাথে কিন্তু এখানে একটা সংযুক্ত আছে আর কি। সো এটা নিয়ে একটা তাদের মধ্যে বিরোধ। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত? ইরান। অপশন বি ইরান, ইরান কিন্তু পারস্য নামে পরিচিত ছিল। তারপরে আমরা যদি দেখি ইরানের কোন পারমাণবিক প্ল্যান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী হাইলি এনরিচড ইউরেনিয়াম প্রস্তুতির জন্য সন্দেহ করে। দেখো যে মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু সবসময় একটা নিউক্লিয়ার ওয়েপন চাই। কেন চাই জানো? কারণ মধ্যপ্রাচ্যে ক্যান্সার নামে পরিচিত ইসরায়েল দেশটা আছে, সেই কারণে ইরান কিন্তু চাই যে তারা একটা কি নিউক্লিয়ার বোমা যেন তৈরি করতে পারে। সেই কারণে তাই এই নিউক্লিয়ার বোমাটা প্ল্যান্টটার নাম ছিল যেটা হাইলি এনরিচড। মানে তুমি যদি ধরো বাংলাদেশকে নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারবে না, কারণ ইউরেনিয়ামের একটা নির্দিষ্ট পরিমাণে তোমার এটা মজুতকরণ করতে হয়, যেটা বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশই মানে করতে পারে না। কারণ আইএইএ ইন্টারন্যাশনাল এজেন্সি অফ অ্যাটমিক এনার্জি, তো এই যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাটমিক এনার্জি, এই যে তারা যে আইএইএ, তারা কিন্তু একটা এই নজরদারি করে, তুমি যদি বেশি করো তোমাকে তারা সন্দেহ করবে আর কি। তারপরে দেখো ইস্পাহান পারমাণবিক প্ল্যান্ট আর কি। তাই বাম কোথায়? বাম একটা শহর যেটা হচ্ছে তোমার ইরানে অবস্থিত। বাম একটা শহর কি? বাম, আবাদান, ইস্পাহান নগরী ইরানে অবস্থিত। মধ্যপ্রাচ্যের অনারব দেশ কোনটা? মধ্যপ্রাচ্যের আরব না, কিন্তু অনারব দেশ হচ্ছে তোমার, যদি আমরা দেখি আরব সাগরের তীরবর্তী দেশ হচ্ছে তোমার এখানে ইরান, আরব সাগরের তীরবর্তী দেশ ইরান দেশ, তার মানে ইরান নাই, তুরস্ক আর সিরিয়া হওয়ার কথা। তো তুরস্ক আর মধ্যপ্রাচ্যের আরব দেশ, অনারব দেশ। ও আচ্ছা, কারণ দুটি দেশে, সরি এখানে একটা বিষয় যে আরব সাগরই না, সেটা হচ্ছে দেখো অনারব হইতে হলে তোমার ল্যাঙ্গুয়েজটা ম্যাটার, ল্যাঙ্গুয়েজ বলতে এখানে দেখো আরবি যেই দেশগুলার ল্যাঙ্গুয়েজ তারা হচ্ছে আরব দেশ। হ্যাঁ, তো এখানে এই আরবি ল্যাঙ্গুয়েজ বাদে ধরো এই ইরাকের ল্যাঙ্গুয়েজ আরবি। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি ইরাকের ল্যাঙ্গুয়েজ আরবি, সিরিয়া কিন্তু আরবি ভাষায় কথা বলে, মিশরের আরবি ভাষায়। তো মোটামুটি ইরানের আর তুরস্কের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। সেক্ষেত্রে দেখো অনারব দেশ হচ্ছে তুরস্ক ও ইরান, কারণ দুটি দেশের ভাষা আরবি না, ঠিক আছে। সো এটা হচ্ছে দুটি দেশের ভাষা আরবি না। তারপরে ইরানে ইসলামী বিপ্লব কখন হয়? 1979 সালে। 1979 সালে ইরানে বিপ্লব হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে। হ্যাঁ, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দেশে। ঐতিহাসিক স্থান কারবালা কোথায়? কারবালা হচ্ছে ইরাকে অবস্থিত। কারবালা হচ্ছে অপশন ডি, ইরাকে অবস্থিত। দেখো এই যে কারবালা, এই যে জায়গাটার নাম হচ্ছে কারবালা, এটা হচ্ছে ইরাকে অবস্থিত, ঠিক আছে, কারবালা ময়দানে আর কি। এখানে আমরা জানি কি হয়েছিল। হুতি কোন দেশের বিদ্রোহী? হুতি হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী। হুতি কোন দেশের বিদ্রোহী? হুতি হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী, অপশন এ, ইয়েমেনের বিদ্রোহী। তারা কিন্তু অনেক আক্রমণ চালাচ্ছে, তারা স্বাধীনতা চাই আর কি। তারা একটা ইসলামী ধরো তাদের সাথে সৌদি আরবের একটা ঝামেলা আছে আর কি। নহরি জুবাইদা কোথায়? নহরি জুবাইদা হচ্ছে আমরা জানি খলিফা হারুনুর রশিদ ওনার স্ত্রী। তো উনি যারা হচ্ছে হজ যাত্রী তাদেরকে পানির ব্যবস্থার জন্য একটা নহর মানে খনন করেন, সেজন্য এটা হচ্ছে নহরি জুবাইদা হচ্ছে মক্কাতে অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কাতে। যে নহরি জুবাইদা, যাদের এক জুবাইদা খাল বা নহরি জুবাইদা, যে 1000 বছর ধরে হজ যাত্রীদের সেবা করছে। জুবাইদা খাল প্রকৌশল নির্মাণ এবং আধুনিক প্রযুক্তির একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা। আপনারা যদি কেএসএ মানে কি জানো? কেএসএ মানে হচ্ছে কিংডম অফ সৌদি আরবের ভ্রমণের সময় এটি মক্কার সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটা। দেখো এখানে গিয়ে তুমি পানি পান করতে পারবো। মধ্যপ্রাচ্য কোন দেশে কোনো সংবিধান বা সংসদ নেই? এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের কোনো সংবিধান নেই, কারণ সৌদি আরব কুরআন এবং সুন্নাহর উপরে চলে আর কি। আচ্ছা, সৌদি আরবের সংবিধান সাধারণত কোরআন শরীফ বলা যায়।
তারপর মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসবির, ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্ব নাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি দেখি কিভাবে হয়েছে এটা, এটা ওই একটা সময় স্থানের পরে এটা পরিবর্তন হয়ে যায়, বর্তমানে মদিনা আসছে। হিজরি সন চালু করেন কে? হিজরি সন চালু করেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তারপর আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন, এটা খুবই তোমরা সব একদম আমরা অনেক আগে থেকে পড়ি, 622 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপর হচ্ছে বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? আমরা জানি বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আচ্ছা, এটা কাদের মধ্যে হয়েছে? মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে। হ্যাঁ, কুরাইশ আর কাদের মধ্যে? তোমার হচ্ছে মদিনার মুসলিমদের মধ্যে। আরবি ভাষায় বিখ্যাত কবি ছিলেন কে? ইমরুল কায়েস। আরবি ভাষার বিখ্যাত কবি ইমরুল কায়েস, এই যে দেখো বদ্র এর কথা আছে এখানে। ফার্সি ভাষায় বিখ্যাত কবি কে ছিলেন? ফার্সি ভাষায় বিখ্যাত কবি আল্লামা রুমি। আল্লামা রুমি অনেক সুন্দর সুন্দর তিনি লিখেছেন, রুমি অসাধারণ। আচ্ছা, তারপরে হচ্ছে কত সালে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়? খন্দকের যুদ্ধ সংঘটিত হয় 627 খ্রিস্টাব্দে। এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মক্কা বিজয় করেন? মক্কা বিজয় করেন 630 সালে। তো এগুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে মদিনা সনদ কি? মদিনা সনদ হচ্ছে একটা শান্তি চুক্তি, একটা শান্তি চুক্তি। তারপর আমরা যদি দেখি ইসলামের ইতিহাসে কোনটি আত্মরক্ষামূলক যুদ্ধ হিসেবে পরিচিত? এটা হচ্ছে খন্দকের যুদ্ধ, অপশন এ, খন্দকের যুদ্ধ। তারপর হচ্ছে ইন্তিফাতা কি? ইন্তিফাতা মানে হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিয়ান নবজাগরণ, এটা হচ্ছে অপশন বি। তারপর হচ্ছে ফিলিস্তিনের মুক্তি সংস্থা অর্থাৎ ফিলিস্তিন মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন নেতাকে ছিলেন ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত তার জন্ম মিশরে একটা ফিলিস্তিনি ফ্যামিলিতে, অর্থাৎ তিনি যখন এই যে 1984 সালের দিকে তিনি 1964 সালের দিকে পিএলও প্রতিষ্ঠা করেন। তো পিএলও প্রতিষ্ঠা করে তিনি বিভিন্ন সময় যে ফিলিস্তিনের যে স্বাধীনতার অধিকারের প্রতি তিনি হচ্ছে পুরো বিশ্বকে তিনি হচ্ছে জানান, কিন্তু শেষ পর্যন্ত তার যে উদ্দেশ্য সেটা কিন্তু তিনি সফল করতে পারেননি। এবং বর্তমানে আমরা জানি যে উনি 2004 সালের দিকে তিনি প্যারিসে অবস্থান করতেছিলেন। বলা হয় তিনি বিষ পানে তার মৃত্যু হয় এবং পরবর্তীতে তার সমাধি রামাল্লায় স্থাপন করা হয়। সো আমরা দেখি যে ইয়াসির আরাফাত। সো ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? হচ্ছে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। আমরা একটু আগে বলছিলাম ইয়াসির আরাফাত কর্তৃক প্রতিষ্ঠিত পিএলওর। তারপরে ইয়াসির আরাফাত মারা যান কোথায়? প্যারিসে মারা যান, প্যারিসে মারা যান। তারপর হচ্ছে প্যারিসে 2004 সালে মারা যান। তারপরে দ্য প্যালেস্টাইন লিডার মিস্টার আরাফাত, ইয়াসির আরাফাত ওয়াজ বুরিড, মানে বুরিড মানে থাকে কোন জায়গায়? কবর দেওয়া হয়েছে রামাল্লাতে। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি যে হামাস কি? হামাস মানে একটা সংগঠন, যে সংগঠনটা যুদ্ধের মাধ্যমে লড়ে, একটা গেরিলা সংগঠন যারা হচ্ছে ইসরায়েলের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তারপর হচ্ছে একটা স্বাধীনতাকামী একটা সংগঠন। আচ্ছা, ফোর্স 17 কোন দেশের সংগঠন, গেরিলা সংগঠন? এটা হচ্ছে তোমার ফিলিপাইনের না, এটা প্যালেস্টাইনের একটা সংগঠন। হ্যাঁ, ফোর্স 17 হলো প্যালেস্টাইন একটি গেরিলা সংস্থা। 1970 সালের 70 গোড়ার দিকে আলী হাসান সালামে আবু হাসান দ্বারা গঠিত হয়েছিল 1970 সালের দিকে। ফোর্স 17। ইন্তিফাতা বলতে কি বোঝায়? ইন্তিফাতা মানে অভ্যুত্থান, অপশন সি। ইন্তিফাতা রেসিস্টেন্স, বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ, বলি না ইনকিলাব জিন্দাবাদ মানে অভ্যুত্থান, বেঁচে থাকুক। তারপর হচ্ছে রামাল্লাহ কোথায় অবস্থিত? রামাল্লাহ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত, যেখানে ইয়াসির আরাফাতের কবর রয়েছে। তারপর রয়েছে ইয়াসির আরাফাতের মৃত্যু হয় কত সালে? 2004 সালের। আমরা জানি যে 2004 সালে মৃত্যু হয়েছে। 2004 সালের 11ই নভেম্বর মৃত্যু হয়েছে। 11ই নভেম্বর, অর্থাৎ নভেম্বর 11 থেকে ফ্রান্সের প্যারিসে। ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছেন? আমরা জানি তার জন্মগ্রহণ হচ্ছে মিশরে, ঠিক আছে, কিন্তু প্যালেস্টাইনের পরিবারে, কোন একটা ফিলিস্তিনি পরিবারে 1929 সালে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে প্যালেস্টাইনের জন্য ফ্রিডম ফ্লোটিলা কোন দেশের কর্তৃক প্রেরিত? ফ্রিডম ফ্লোটিলা কোন দেশ? এটা হচ্ছে তুরস্ক। তুরস্ক তুরস্ক ফ্রিডম ফ্লোটিলা প্রেরণ করেছিল। স্বাধীন প্যালেস্টাইন রাজ্যের রাজধানী ঘোষণা করা হয় জেরুজালেমকে। জেরুজালেম হচ্ছে স্বাধীন প্যালেস্টাইনের রাজধানী। লিকুদ পার্টি কোন দেশের রাজধানী? লিকুদ পার্টি হচ্ছে ইসরায়েলের রাজনৈতিক দল। লিকুদ পার্টি ইসরায়েলের রাজনৈতিক দল। বেলফোর ঘোষণা 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটা ঘোষণা দেন, যে ঘোষণাটা মধ্যে বলা হয় যে ফিলিস্তিন রাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে তোমার একটা এই যে ফিলিস্তিনে, বর্তমান ফিলিস্তিনে। এটার মধ্যেই তিনি সুপ্তভাবে এই তার আকাঙ্ক্ষা প্রকাশ করেন আর কি। তারপর হচ্ছে কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই? সেটা হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই। আচ্ছা, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ কেউ যদি উপর থেকে ধরো তোমার হচ্ছে ক্ষেপণাস্ত্র অর্থাৎ আইসিবিএম ছাড়ে বা কোনো রকেট হামলা করে, হ্যাঁ, আইসিবিএম। তো আইসিবিএম মানে কি? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল।
বা কোনো যদি ছাড়ে বা রকেট লঞ্চার দিয়ে ছাড়ে, তখন কি হবে? তখন অটোমেটিক্যালি আয়রন ডোম মানে ডোম নামে তাদের একটা প্রতিরক্ষা সিস্টেম, মানে তুমি যখন আকাশে এটা ছাড়লে আয়রন ডোমটা নিচে থেকে আরেকটা মারবে, মেরে তোমার এইটাকে বিচ্ছিন্ন করে দিবে, এটাকে আকাশে ধ্বংস করে দিবে। কিন্তু কিছুদিন আগে আমরা জানি যে হামাস তার একসঙ্গে 5,000 রকেট হামলা করছে। এখন রকেট 5,000, যখন আয়রন ডোমের একটা ক্যাপাসিটি আছে যে 1 মিনিটের মধ্যে কতটা তারা ট্রেস করতে পারে, দেখা গেছে তারা কিছু সংখ্যক তারা ট্রেস করতে পারে। যখন একসাথে অনেক বেশি আসে তখন আয়রন ডোম এটা শনাক্ত করতে পারে না। তো এই 5,000 রকেট একসাথে হামলা করার ফলে তখন কিন্তু ইসরায়েলের অনেকগুলো জায়গায় এই যে হামাস আঘাত আনতে সক্ষম হয়েছে। তো এই হচ্ছে বিষয় যে কোনো একটা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটাও খুঁজে বের করে সেটাও একটা তাদের একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, তারপর ইসরায়েলের সরকারি ভাষা এটা হচ্ছে হিব্রু। ইসরায়েলের সরকারি ভাষা হচ্ছে হিব্রু। তারপর হচ্ছে প্যালেস্টাইনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আরব ইসরায়েল যুদ্ধে না, 1948 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আলেপ্পো শহরটি কোথায়? আলেপ্পো হচ্ছে সিরিয়ায়। আলেপ্পো হচ্ছে সিরিয়ায়। দেখাচ্ছে তোমাদের, এই যে আলেপ্পো হচ্ছে সিরিয়ার একটা শহর, যে শহরটা তোমার একটা সিরিয়ার সবচেয়ে বড় শহর। এটি সিরিয়ার গভর্নর শাসিত প্রশাসনিকভাবে আলেপ্পোর রাজধানী। সিরিয়া তুরস্ক সীমান্তের চেক পয়েন্ট বাব আল হাওয়ার 45 কিলোমিটার পূর্বে এটি অবস্থিত। আলেপ্পোর প্রাচীন নাম খালবি বা খালিবন। ভূমধ্যসাগর থেকে দূরত্ব পায় 120 কিলোমিটার। অর্থাৎ এই যে এখান থেকে আমরা যদি দেখি যে আলেপ্পো থেকে ভূমধ্যসাগরে আসতে 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। ইদলিব কোন দেশের শহর? ইদলিব হচ্ছে সিরিয়ার শহর। অপশন হচ্ছে বি। ইদলিব, বসরা, দারা, হামা ইত্যাদি হচ্ছে সিরিয়ার শহর আর কি। আরব বিশ্বের কোন দেশটিতে এখনো ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ ধর্মীয় ভাবে যে সুন্নিরা, হ্যাঁ, এখানে কিন্তু এই যে লিবিয়াতে শাসন করতেছে আর কি। হ্যাঁ, এখনো ধর্মীয় সংখ্যালঘু ক্ষমতায় আছে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ প্রধানকে? প্রধান হচ্ছে শেখ হাসান নাসরুল্লাহ। এটা নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন। পৃথিবীর কোন অঞ্চলে হিজবুল্লাহ অবস্থান করতেছে? লেবানন। লেবানন হচ্ছে, আর হিজবুল্লাহ মানে কি? হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল। হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দল। হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল। হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল, এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি দেখি ইনোসিস মানে হচ্ছে সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্ত করার একটা আন্দোলন। ইনোসিস হচ্ছে একটা সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্ত করা। সাইপ্রাস কোন দুটি দেশের মধ্যে বিবাদের কারণ? এটা হচ্ছে গ্রিস আর তুরস্ক। গ্রিস আর তুরস্কের মধ্যে বিবাদের কারণ। তারপরে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী। ট্রয় মানে হচ্ছে ইতালিতে না, তুরস্কতে অবস্থিত। ট্রয়, হেলেন অফ ট্রয়, যে দেখো এই যে ধ্বংসপ্রাপ্ত ট্রয় নগরী। তারপর বিশ্বের কোন নগরটি দুটি দেশকে সংযুক্ত করেছে? আমরা একটু দেখি। এটা হচ্ছে ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল শহরটা এই পাশে হচ্ছে টার্কির, এই পাশে টার্কি। এই যে এই অংশটা হচ্ছে ইউরোপে, আর এই অংশটা হচ্ছে এশিয়াতে। অর্থাৎ ইউরোপ প্লাস এশিয়া, দুইটা মহাদেশের মধ্যে অবস্থিত। এই জন্য এটাকে বলা হয়, ধরো দুটি মহাদেশ অবস্থিত, অর্থাৎ দেশের মধ্যে একটা, অর্থাৎ কি বলে, অর্থাৎ দুটি দেশের, মানে ধরো এরকম সীমান্ত, আন্তঃসীমান্ত রয়েছে দুটো মহাদেশের সঙ্গে, হ্যাঁ। সো ট্রান্স বাউন্ডারি বা এরকম একটা নাম বলে আর কি। তারপর কোন সালে তুরস্ক খেলাফত হয়? 1924 সালে কামাল আতাতুর্ক কিন্তু তুরস্কের খিলাফত কি করে দেন? অবসান করে দেন কামাল আতাতুর্ক। আচ্ছা, তারপরে খিলাফত মানে হচ্ছে যে মুসলিম জাহানে, অর্থাৎ মুসলিম খেলাফত মানে কি? খিলাফত হচ্ছে, ধরো মুসলমান তুরস্কের যে হবে, সম্রাট হবে বা তুরস্কের যে প্রধান হবে, তিনি কিন্তু পুরো মুসলিম জাহানের খিলাফত মানে খলিফা হিসেবে কাউন্ট হবেন। এই যে একটা খিলাফত ছিল, এটা শেষ করে দেন 1924 সালে। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে? আয়া সোফিয়া হচ্ছে, অপশন হচ্ছে বি হচ্ছে তুরস্কে। এই যে দেখো এই আয়া সোফিয়া মসজিদটা অনেকদিন, এটা অনেক আগে এটা মসজিদ ছিল, পরবর্তীতে এটা হয় যে গির্জা হয়ে যায়, তার পরবর্তীতে বর্তমানে এটা কি হয়ে যায়, এখন বর্তমানে এটা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? উচ্চ আয়ের দেশ নয় চীন উচ্চ আয়ের দেশ নয়, চীন হচ্ছে মধ্য আয়ের দেশ মাথাপিছু আয়ের অনুযায়ী। তারপর চীন সম্পর্কে বেল্ট এন্ড রুট ইনিশিয়েটিভ প্রকল্পটা কে চালু করছে? বেল্ট এন্ড রুট ইনিশিয়েটিভ প্রকল্পটা চালু করছে তোমার চীন হচ্ছে, আমরা জানি 2013 সালে এই প্রকল্পে তারা ইনভেস্ট করা শুরু করে, এবং এটাই একটা তাদের অন্যতম সেরা একটা প্রকল্প। দেখো সে পুরো এই চীন থেকে পুরা এই দেখো লাল রেখাটা দিয়ে তারা পুরো বিশ্বকে কানেক্ট করতে চায়। আর এদিক দিয়ে এটা হচ্ছে জলপথ, আর স্থলপথে তারা ধরো এই যে এইভাবে ইরানের মধ্য দিকে তার্কিতে থেকে ইউরোপে যাইতে চায়। অর্থাৎ এটা তাদের দুইটা রাস্তা, একটা হচ্ছে স্থলপথে পুরা চীনের সঙ্গে পুরো বিশ্বকে কানেক্ট করবে, আর 2 নম্বর মানে একটা বেল্টে থাকবে জলপথেও তারা বিভিন্ন বন্দরের মাধ্যমে, তাদের প্রকল্পের মাধ্যমে তারা পুরো বিশ্বকে কানেক্ট করতে চায়।
এশিয়ার প্রথম যে দেশের রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছে, অর্থাৎ আজীবন রাষ্ট্রপতি থাকবে যে দেশের রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে শি জিনপিং। শি জিনপিং আজীবন রাষ্ট্রপতি, যতদিন বাইচা থাকে ততদিন তিনি, বেঁচে থাকলে ততদিন তিনি হচ্ছে রাষ্ট্রপতি থাকবেন। হচ্ছে চীনের রাষ্ট্রপতির নাম হচ্ছে শি জিনপিং। তারপর হচ্ছে আমরা যদি দেখি বর্তমান বিশ্বের নিউ সিল্ক, এটা তো নিঃসন্দেহে অপশন হচ্ছে এ, চীন। তারপর হচ্ছে সম্প্রতি যে দেশকে ইলেকট্রনিক বজ্রাগার, অর্থাৎ ইলেকট্রনিক বজ্রাগার, প্রচুর ইলেকট্রনিক যে ওয়েস্ট আছে, ইলেকট্রনিক ওয়েস্ট, এটা হচ্ছে চীনে আছে, এই জন্য চীনকে বলা হয়। তারপরে তেনজিং গ্যাতসোর কোন নামে অধিক পরিচিত? তেনজিং গ্যাতসো তিব্বতের একজন মানুষ, যিনি তোমরা একটু দেখলেই বুঝবা তার চেহারা, এই হচ্ছে দালাই লামা, অর্থাৎ তিনি 14তম দালাই লামা, অর্থাৎ তিব্বতের জন্ম, তাকে দালাই লামা নামে অনেক বেশি পরিচিত। দালাই লামা মানে হচ্ছে ধর্মীয় গুরু। গ্রেট লিপ ফরওয়ার্ড, এটা হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড হচ্ছে তোমার হচ্ছে দেও জিয়াওপিং ও না মাও সেতুং এর একটা উদ্যোগ, মাও সেতুং এর একটা উদ্যোগ। আচ্ছা, তারপরে মেকাও কোন দেশের উপনিবেশ? মেকাও হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল। মেকাও কি পর্তুগালের উপনিবেশ ছিল, অর্থাৎ এই যে মেকাও হচ্ছে এই যে এইখানে একটা জায়গা, জায়গাটা হচ্ছে চীনের একদম নিচে একটা দ্বীপের মতো জায়গা, যেটা হচ্ছে একটা বর্তমানে প্রশাসনিক অঞ্চল পর্যন্ত অঞ্চল, যেটা 1999 সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিল। কত সাল? 1999 সাল। তারপর হচ্ছে বেল্ট এন্ড রোড হিসেবে অংশ নয়, অর্থাৎ বাংলাদেশ, চীন, মিশরের তিনটাই অংশ, কিন্তু ভারত অংশ না। ভারত বেল্ট এন্ড রোড হিসেবে অন্তর্ভুক্ত না। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক চালু রেখেছে কোন দেশ? চীন। চীন রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক সবসময় চালু রেখেছে। আচ্ছা, তারপর হচ্ছে রাশিয়া থেকে তেল আমদানিতে শীর্ষ কোন দেশ? এটা হচ্ছে চীন। চীন হচ্ছে সবচেয়ে বেশি তেল আমদানি করতে কোত্থেকে? রাশিয়া থেকে। উইগুর নামক যে মুসলিম সংখ্যা, যাদেরকে হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, যাদেরকে হচ্ছে চীন খুব নির্যাতন করতেছে, তারা হচ্ছে চীন। চীন চীন চীনে উইগুর হচ্ছে চীনে বসবাস করে। তারপর আমরা যদি দেখি দ্য আর্ট অফ ওয়ার রচয়িতা এবং কোন দেশে? আর্ট অফ ওয়ার হচ্ছে সানজো। সানজো হচ্ছে চীনের। সানজো হচ্ছে চীনের একজন স্ট্র্যাটেজিস্ট, মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। তিনি একটা কথা বলছে যে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে যুদ্ধ না করা, আর যুদ্ধ না করে যে জয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জয়। আচ্ছা, তারপর হচ্ছে চীনের দার্শনিক কে ছিলেন? অর্থাৎ চীনের দার্শনিক ছিলেন কনফুসিয়াস, যিনি বস্তুবাদী দার্শনিক। হ্যাঁ, বস্তুবাদী দার্শনিক বলা হয়। তারপর বর্তমানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে চীন। চীনের যে উৎপাদন, এই উৎপাদনের কারণে তারা হচ্ছে সবচেয়ে বেশি কি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করতেছে। আচ্ছা, তারপরে চীন কত সালে কমিউনিজম? 1949 সালে চীনের যে বিপ্লব হয়েছিল মাও সেতুংয়ের নেতৃত্বে, তারপর থেকে চীন সমাজতান্ত্রিক দেশ। তারপর হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব কোথায় হয়েছে? চীনে হয়েছে, মাও সেতুংয়ের নেতৃত্বে, অপশন বি। তারপর হচ্ছে সমাধান আমরা দেখলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? দক্ষিণ কোরিয়া কোন বাসভবনে থাকে প্রেসিডেন্ট? এটা ব্লু হাউস। তোমাদের ছবিটা দেখাই, অপশন হচ্ছে বি। এই যে ব্লু হাউস দেখছো কি সুন্দর সামনের জায়গাটা। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি এই যে ব্লু হাউসটার রং কিন্তু ব্লু, মানে পাহাড়ের নিচে, মানে অসাধারণ, মানে কেমন একটা, মানে স্বপ্নের মতো একটা জায়গা, তাই না? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু এই বাসভবনে থাকে। তারপরে ওয়াইবো হচ্ছে চীনের একটা স্থানীয় যোগাযোগ মাধ্যম, চীনের একটা স্থানীয়, অর্থাৎ ফেসবুকের মতো তারা ওয়াইবো ইউজ করে, তারা ফেসবুক ইউজ করে না, তারা হচ্ছে ওয়াইবো ইউজ করে। তারপর হচ্ছে কনফুসিয়াস নামটি কোন দেশে? এটা হচ্ছে চীন, একটু আগে বললাম চীনের সাথে সম্পর্কিত। তারপর আমরা যদি চীনের মুসলিম জিনজিয়াং এর প্রদেশ কোন মুসলিম? এটা আমরা উইগুর একটু আগে বলছি, উইগুর নামে মুসলিমরা জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তারপরে আমরা যদি দেখি যে কোন দেশে সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা চালিয়েছে? এটা উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সবচেয়ে সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা চালিয়েছে, উত্তর কোরিয়া চালিয়েছে এটা। তারপর হচ্ছে জাপান আইনসভার নাম কি? জাপান আইনসভার ডায়েট হচ্ছে জাপান আইনসভার নাম। তারপর হচ্ছে আমরা যদি দেখি কিরগিজস্তানের রাজধানীর নাম কি? কিরগিজস্তানের একটা হচ্ছে মধ্য এশিয়ার দেশ, তো তার একটা রাজধানী আছে, তো রাজধানীটার নাম হচ্ছে আমরা বিশকেক, নট যে কেকে 20, তার নাম হচ্ছে বিশকেক। আচ্ছা, এই মধ্য এশিয়ার অবস্থা আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? আয়তনের সর্ববৃহৎ কাজাকস্তান, অপশন বি। কাজাকস্তান হচ্ছে সবচেয়ে বড়, অনেক বড় দেশ আর কি। তারপরে নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা রয়েছে? এটা হচ্ছে তোমার উজবেকিস্তানের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক, সেখানে সামরিক ঘাঁটির সুবিধা রয়েছে। তো তোমাদের আজকে আমরা দেখালাম এশিয়া মহাদেশ থেকে কি কি প্রশ্ন আসে। এশিয়া মহাদেশ থেকে বিভিন্ন দেশের রাজধানী আসছে, মুদ্রা আসছে, বিখ্যাত স্থান, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত লাইন, বিখ্যাত বীরত্বপূর্ণ জায়গা, বিখ্যাত গেরিলা বাহিনী, গেরিলা সংগঠন। এই যে বিষয়গুলা একটা দেশের সবকিছু গুরুত্বপূর্ণ না, বাট একটা দেশের নিঃসন্দেহে কিছু বিষয় কিন্তু অন্যান্য বিষয় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে সবসময় খেয়াল রাখবা যে কোন বিষয়, মানে এক দেশের কোন বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিগত বছরে কোন বিষয়গুলো আসছে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে যদি প্রশ্নগুলো সলভ করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় অনেক 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 বেশি ভালো করবা। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।